এক রাতেই রাশিয়া ছুড়ে দিল ৭০০রও বেশি ড্রোন আর মিসাইল, জ্বলছে ইউক্রেন। আর অন্যদিকে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 সম্পর্কে মিলল চাঞ্চল্যকর তথ্য। টেসলার গাড়ি এসে পৌঁছাচ্ছে মুম্বাইতে। ভারতের মেয়েরা ঐতিহাসিক জয় পেল ইংল্যান্ডের মাটিতে। আর ওয়েস্ট বেঙ্গলের মাটির তলায় মিলল এমন খনিজ যেটা নিয়ে দুনিয়া যুদ্ধ করে। হাই, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু ডিপ ডিকোড, যেখানে শুধু ইনফরমেশন শেয়ার করা হয় না, ডিকোড করা হয় উইথ প্রপার ফ্যাক্টস অ্যান্ড শার্প অ্যানালিসিস, যাতে তোমাদের 10টা মিনিট সময় নষ্ট না হয়। আজকের ভিডিওতে আমরা জানব এই সপ্তাহের টপ 5 নিউজ রিগার্ডিং দেশ, দুনিয়া এবং রাজ্য। তাই দেরি না করে চলো লেটস স্টার্ট ডিকোডিং। নাম্বার 1, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 12 জুলাই রাশিয়া 3.5 বছর ধরে চলা এই যুদ্ধের সবথেকে ভয়ঙ্কর অ্যাটাক লঞ্চ করল ইউক্রেনের ওপর। তাদের টার্গেটে ছিল পশ্চিম ইউক্রেনের কিছু শহর, যেরকম চার্নিভসি, লেভিভ এবং কিয়েভ। তারা ছুড়েছে প্রায় 700টি ড্রোন, ডিকয়েস আর 30টি মিসাইল। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে লেভিভে 46টি বাড়ি, একটা ইউনিভার্সিটি, অনেকগুলি কোর্ট আর 20টি বিজনেস বিল্ডিং। চার্নিভসিতে 2 জন নিহত আর 14 জন আহত হয়েছে। কিয়েভ সহ অন্যান্য শহরেও বেশ কিছু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হিট হয়। তো এখন প্রশ্ন উঠছে, রাশিয়া হঠাৎ করে ওয়েস্ট ইউক্রেনে এত বড় স্কেলে হামলা চালালো কেন? কারণ এই অঞ্চল হচ্ছে লজিস্টিক করিডোর, যেখানে নেটো থেকে আসা সাহায্য পৌঁছায়। আর এই ম্যাসিভ স্ট্রাইক আসলে একটা মেসেজ যে রাশিয়া এখনও চাইলে এসকেলেট করতে পারে। ইউক্রেন বলছে এটা একটা মিলিটারি স্ট্র্যাটেজি না, এটা একটা সাইকোলজিক্যাল টেরোরিজম। ডোনাল্ড ট্রাম্প নিজে ইলেকশন ক্যাম্পেনিংয়ের সময় বলেছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এই যুদ্ধ 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেবেন। কিন্তু রাশিয়ার এই আক্রমণ আবারও প্রমাণ করে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে এখনও অবধি ব্যর্থ। এখন সবথেকে বড় প্রশ্ন উঠে আসছে ইউরোপিয়ান ইউনিয়ন আর নেটোর সামনে। তারা কি এই আক্রমণের জবাব রাশিয়ার ওপর কোনো মিলিটারি অ্যাকশনের মাধ্যমে দেবে? যদি তাই হয়, তাহলে গোটা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে, নাকি তারা রাশিয়ার ওপর আরও অনেক ইকোনমিক স্যাংশন চাপাবে, সেটা শুধু সময়ই বলবে। নাম্বার 2, এবার আসি দেশের খবরে। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 ক্র্যাশ সম্পর্কে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171, একটি বোয়িং 787 ড্রিমলাইনার, লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাত্র কয়েক সেকেন্ড পরেই ভেঙে পড়ে। এই দুর্ঘটনা গত 1 দশকে ভারতের সবচেয়ে বড় বিমান বিপর্যয় হিসাবে চিহ্নিত হয়েছে। প্রাথমিক তদন্তে AAIB অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো জানিয়েছে টেক অফের ঠিক 3 সেকেন্ড পরে হঠাৎ করে উভয় ইঞ্জিনের ফুয়েল সুইচ কাট অফ অবস্থায় চলে যায়। ফলস্বরূপ 2 ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর বিমানটি হঠাৎ করে নেমে আসে আহমেদাবাদের এক মেডিকেল কলেজের হোস্টেলের দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সুইচ কি করে নিজে নিজে বন্ধ হয়ে গেল? কারণ এই ধরনের সুইচ সাধারণত লকড গার্ডেড থাকে, মানে ইচ্ছাকৃতভাবে না নাড়লে নিজে নিজে সরার কথা নয়। ককপিট ভয়েস রেকর্ডে শোনা যায় একজন পাইলট জিজ্ঞাসা করছেন, হোয়াই ডিড ইউ কাট অফ দ্য ফুয়েল? আরেকজন বলছেন, আই ডিড নট। কিন্তু আশ্চর্যের বিষয়, দুইজনেই দায় স্বীকার করেননি। তদন্তে কোনো বার্ড স্ট্রাইক, মেকানিক্যাল ফেলিয়ার বা নাশকতার প্রমাণ মেলেনি। তবুও তদন্ত কর্মকর্তারা বলেছেন এই ঘটনা আমাদের আরও গভীরভাবে ভাবাচ্ছে। ডিজিসিএ এখন এয়ার ইন্ডিয়ার সমস্ত 787 ফ্লিটে জরুরি নিরাপত্তা চেক চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের FAA ও NTSB এমনকি বোয়িং নিজেও তদন্তে সাহায্য করছে। চূড়ান্ত তদন্ত রিপোর্ট আসতে আরও 1 বছর লাগতে পারে। তার আগে কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাহলে প্রশ্ন থাকে, এটা কি শুধুই একটা যান্ত্রিক ত্রুটি, নাকি বোয়িং 787-এ কোনো নকশাগত সমস্যা, অথবা এই ঘটনার পেছনে কি ছিল কারো ইচ্ছাকৃত হস্তক্ষেপ? উত্তর এখনও অন্ধকারেই ঢাকা। নাম্বার 3, ভারতে প্রবেশ করল টেসলা। মুম্বাই বন্দরে দেখা গেল টেসলার গাড়ি। হ্যাঁ, সত্যি, এলন মাস্কের ইভি সাম্রাজ্য অবশেষে ভারতে প্রবেশ করতে চলেছে। কোনো প্রেস রিলিজ নেই, কোনো গ্র্যান্ড লঞ্চও নেই, কিন্তু এটা একটা স্ট্র্যাটেজিক এন্ট্রি। তাহলে টেসলা এতদিন ভারতে আসেনি কেন? কারণ হাই ইম্পোর্ট ডিউটি, যেখানে ছিল 100% ট্যাক্স, অর্থাৎ 40 লাখ টাকা গাড়ি হয়ে যেত 80 লাখেরও বেশি। সরকার বলেছিল এখানে ফ্যাক্টরি বানাও, তবেই তারা ট্যাক্স কমাবে। কিন্তু 2024 ইলেকশনের পরে দৃশ্যটা বদলাতে শুরু করে। সরকার এখন টেসলাকে জমি, সাবসিডি আর ইভি ফ্রেন্ডলি নীতি দিতে উদ্যোগী। টেসলা এখন ভাবছে ভারতেই তারা গিগা ফ্যাক্টরি তৈরি করবে। গুজরাট না কর্ণাটকে, সেটাই এখন দেখার।
ইতিমধ্যে ভারতের ইভি মার্কেট ইজ বুমিং। অলরেডি 20 লাখেরও বেশি ইলেকট্রিক গাড়ি রেজিস্টার হয়েছে এই বছর। টাটা, ওলা, মাহিন্দ্রা অলরেডি মার্কেটে তাদের গাড়ি নিয়ে এসেছে, কিন্তু টেসলা চায় পুরো ডমিনেন্স। টেসলার সামনে কিছু সমস্যাও আছে, যেরকম ভারতের চার্জিং স্টেশন এখনও সীমিত, দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, আর সম্পূর্ণ সাকসেস আসবে কেবলমাত্র লোকাল প্রোডাকশন শুরু হলে তবেই। কিন্তু তাদের পরিকল্পনা অনেক বড়। তারা চায় ভারতে মডেল 2-র দাম রাখতে 20 লাখ টাকারও কম। এছাড়া ভারত থেকে তারা সাউথ এশিয়া এবং মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে এক্সপোর্ট করতে চায়। তো শেষে এটাই বলা যায়, এটা জাস্ট ইনভেস্টমেন্ট না, দিস ইজ অ্যাবাউট গ্লোবাল মার্কেট কন্ট্রোল, ক্লিন টেক লিডারশিপ অ্যান্ড ইন্ডিয়া ভার্সেস চায়না ইন দ্য ইভি রেস। নাম্বার 4, এবার আসি খেলার খবরে। ইতিহাস তৈরি হলো। ভারতের মহিলা ক্রিকেট টিম প্রথমবারের মতন ইংল্যান্ডে গিয়ে টি-20 সিরিজ জিতল। সিরিজের শেষ পর্যন্ত ফলাফল 3-2 হলেও এক ম্যাচ বাকি থাকতেই 3-1-এ সিরিজ নিজেদের করে নিয়েছিল ভারত। এবার কুইকলি দেখে নেওয়া যাক ম্যাচ বাই ম্যাচ হাইলাইটস। প্রথম ম্যাচে স্মৃতি মান্দানা মারেন দুর্দান্ত সেঞ্চুরি, উনি করেন 112 রান আর ভারত জেতে 97 রানে। দ্বিতীয় ম্যাচে জেমাইমা রড্রিগেজ আর আমনজোত কর হাফ সেঞ্চুরি করেন, ভারতের জয় 24 রানে। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড ঘুরে দাঁড়ালো, ভারত হারল 5 রানে। চতুর্থ ম্যাচে রাধা যাদবের স্পিনে ধসে পড়ল ইংল্যান্ড, ভারত জেতে 6 উইকেটে, আর সেখানেই সিরিজ নির্ধারিত হয়ে যায়। পঞ্চম ম্যাচে শেফালি ভার্মা মারলেন 75 রান, কিন্তু ইংল্যান্ড জিতল শেষ বলে থ্রিলারে। তবুও সিরিজ ছিল আগেই আমাদের ঘরে। এই সিরিজ ছিল ব্যাট, বল আর ফিল্ডিংয়ের কম্বিনেশনের দুর্দান্ত দাপট। স্মৃতি গোটা সিরিজের হাইয়েস্ট রান স্কোরার হলেন। ভারতের স্পিনাররা নিল 23টা উইকেট এবং হারমানপ্রীতের নেতৃত্বে ইন্ডিয়ান উইমেন তৈরি করলো ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায়। দেশ দুনিয়া ঘুরে এবার চলে আসি সরাসরি আমাদের রাজ্যে। পুরুলিয়া জেলা থেকে আবিষ্কার হলো প্রচুর পরিমাণে রেয়ার আর্থ এলিমেন্টস। হ্যাঁ, পুরুলিয়া জেলার পাহাড়ি অঞ্চলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আবিষ্কার করেছে রেয়ার আর্থ এলিমেন্টস অথবা REE। এই রেয়ার আর্থ মিনারেলস ব্যবহৃত হয় ইভি ব্যাটারিতে, উইন্ড টারবাইনে, মোবাইল ফোনে, মিলিটারি রেডার এবং স্যাটেলাইটে। এই মিনারেলস এতটাই রেয়ার আর ভ্যালুয়েবল যে চায়না এখন বিশ্বের 70% REE সাপ্লাই করে। জাস্ট ইম্যাজিন, এখন যদি ইন্ডিয়াতে অ্যাকচুয়াল প্রোডাকশন শুরু হয়, সেটা হতে পারে চায়নার প্রতি আমাদের নির্ভরতা কাটিয়ে ওঠার সবথেকে বড় ধাপ। বর্তমান স্ট্যাটাস হচ্ছে G2 লেভেল সার্ভে অলরেডি হয়ে গেছে, ব্লক অকশন প্রসেসের কাজ চলছে, আর আগামী 12 মাসের মধ্যে উত্তোলনের কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। তো শেষে এটাই বলা যায়, ওয়েস্ট বেঙ্গল কি এই সুযোগ কাজে লাগাতে পারবে, নাকি চিরকালের মতন বিউরোক্র্যাটিক ডিলে, ল্যান্ড অ্যাকুইজিশন আর পলিটিক্যাল ফাইটেই আটকে থাকবে, সেটাই এখন দেখার। এই ছিল এই সপ্তাহের 5টি সবচেয়ে ইম্পর্ট্যান্ট খবর, যেগুলো শুধু হেডলাইন না, বরং ফিউচার শেপ করার পোটেনশিয়াল রাখে। তোমাদের মতে এই 5টার মধ্যে কোনটা সবচেয়ে ইম্প্যাক্টফুল ছিল, নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ক্লিক দ্য নোটিফিকেশন বেল ফর মোর র্যাঙ্কিং, রিভিউ অ্যান্ড কমেন্ট্রি বেসড কন্টেন্ট। দিস ইজ দীপ। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আনটিল নেক্সট টাইম, জয় হিন্দ।